মার্কিন প্রযুক্তির দম্ভ ধুলোয় মিশিয়ে দিচ্ছে রাশিয়ার তৈরি গোপন মারণাস্ত্র। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখন আর কেবল আঞ্চলিক সীমানায় সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে সরাসরি ওয়াশিংটন বনাম মস্কোর ছায়াযুদ্ধে। নেপথ্যে রয়েছে ভ্লাদিমির পুতিনের একটি গোপন হাত এবং 450 মিলিয়ন পাউন্ডের এক বিধ্বংসী প্রতিরক্ষা চুক্তি। গত 6 এপ্রিল যুদ্ধের মোড় এক নাটকীয় রূপ নেয় যখন মার্কিন বিমান বাহিনীর গর্ব হিসেবে পরিচিত একটি F-15 ঈগল যুদ্ধ বিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হয়। সমর বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ হামলা ছিল না। রাশিয়ার তৈরি অত্যাধুনিক কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা 9K-33 ভার্বা দিয়ে এই বিমানটিকে শিকার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি মূলত রাডার ফাঁকি দিয়ে নিচ দিয়ে ওড়া লক্ষ্যবস্তুর জন্য এক জমদূত। এর উন্নত ইনফ্রারেড সিকার বিমানের উত্তাপ বা হিট সিগনেচার এমন নিখুঁতভাবে শনাক্ত করে যে আধুনিক কোনো পাল্টা প্রতিরোধ ব্যবস্থায় একে আটকাতে পারে না। যদিও ইরান দাবি করেছে তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে এই বিমান নামিয়েছে, কিন্তু ধ্বংসাবশেষের আলামত রাশিয়ার পুতিনের পাঠানো চালানোর দিকে আঙুল তুলছে। গোয়েন্দা তথ্য বলছে যুদ্ধের ঠিক আগে ইরান ও রাশিয়ার মধ্যে 450 মিলিয়ন পাউন্ডের একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রাশিয়া ইরানকে 500টি বিধ্বংসী লঞ্চার এবং 25,500টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। এর একটি বড় অংশ ইতিমধ্যেই ইরানের হাতে পৌঁছে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন বিমান বাহিনীর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর সংখ্যা। যেখানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক যুদ্ধ বিমানের উপর নির্ভর করে, সেখানে ইরান এখন রাশিয়ার পাঠানো এই হাজার হাজার সাশ্রয়ী অথচ প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র দিয়ে আকাশপথকে একটি মরণ ফাঁদে পরিণত করেছে। F-15 বিমানটি ভূপাতিত হওয়ার পর পাইলট ও একজন উচ্চপদস্থ কর্নেলকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী একটি বড় ধরনের দুঃসাহসিক অভিযান চালায়। ডোনাল্ড ট্রাম্প একে ইতিহাসের অন্যতম সাহসী অভিযান বলে আখ্যা দিলেও মাঠ পর্যায়ের চিত্র ছিল ভিন্ন। ইরান দাবি করেছে এই উদ্ধার অভিযানটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের রিপোর্ট অনুযায়ী মার্কিন সেনারা যখন হেলিকপ্টার ও MC-130J কমান্ডো 2 পরিবহন বিমান নিয়ে উদ্ধার করতে আসে, তখন ইরানি বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এতে আমেরিকার অন্তত 2টি $100 মিলিয়ন মূল্যের MC-130J বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়। এটি মার্কিন স্পেশাল অপারেশন ফোর্সের জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বস্তুগত ক্ষতি। এই পরাজয়ের গ্লানি ঢাকতে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে নরকের আগুনে পোড়ানোর হুমকি দিয়েছেন। বিশেষ করে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে তারা একটি কঠোর অবরোধ আরোপ করে রেখেছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহকে ঝুঁকির মুখে ফেলেছে। ইরান কেবল F-15 নয়, একটি A-10 ওয়ার্থহগ এবং 2টি MQ-9 রিপার ড্রোন নামিয়ে দেওয়ারও দাবি করেছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমান হামলার মাধ্যমে ইরানকে দমাতে চাইলেও রাশিয়ার দেওয়া অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের প্রতিটি পদক্ষেপকে প্রতিহত করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন বড় প্রশ্ন উঠছে এই সংকটময় সময়ে ইরানের পাশে আসলে কি করছে চীন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মুখে তেহরান যখন পাল্টে আঘাত হানছে, তখন বেইজিং এর ভূমিকা চোখে পড়ার মতো হলেও সরাসরি নয়, বরং অনেকটাই হিসেবি ও কৌশলী। প্রথমেই স্পষ্ট করে বলা দরকার, চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও এই সম্পর্ক পুরোপুরি স্বার্থভিত্তিক। চীনের জন্য ইরান মূলত সস্তা তেলের বড় উৎস। কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান কম দামে তেল বিক্রি করতে বাধ্য হয়, আর সেই সুযোগটাই কাজে লাগায় চীন। ইরানের তেল রপ্তানির বড় অংশই যায় চীনের বাজারে, যা তেহরানের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর মানে এই নয় যে চীন ইরানের ওপর নির্ভরশীল, বরং বাস্তবতা হলো চীনের কাছে সৌদি আরব বা উপসাগরীয় অন্যান্য দেশ আরও স্থিতিশীল এবং নিরাপদ জ্বালানি সরবরাহকারী। তাই ইরান চীনের জন্য গুরুত্বপূর্ণ হলেও অপরিহার্য নয়। এই কারণেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চীন সরাসরি সামরিক সহায়তা দেয়া থেকে দূরে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করলেও তারা কখনোই প্রকাশ্যে ইরানের পক্ষে যুদ্ধে নামার ইঙ্গিত দেয়নি, বরং তারা বারবার সংযম ও আলোচনার আহ্বান জানিয়েছে। তবে একেবারেই হাত গুটিয়ে বসে নেই বেইজিং। পরোক্ষভাবে কিছু সহায়তার ইঙ্গিত মিলছে। ধারণা করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারছে, আর এর পেছনে চীনের উপগ্রহ নির্দেশনা ব্যবস্থার ভূমিকা থাকতে পারে। এছাড়া অতীতে ড্রোন প্রযুক্তি, কিছু রাসায়নিক উপাদান এবং সম্ভাব্য গোয়েন্দা তথ্য আদান প্রদানের কথাও উঠে এসেছে। তবুও চীন খুব সাবধানে এগোচ্ছে, কারণ তারা কোনোভাবেই এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে চায় না। মধ্যপ্রাচ্যের জটিল সংঘাতে ঢুকে পড়লে তাদের অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থান ঝুঁকির মুখে পড়তে পারে, এটা তারা ভালোভাবেই জানে।
চীনের আসল লক্ষ্য হলো স্থিতিশীলতা বজায় রাখা। তারা চায় তেল সরবরাহ বন্ধ না হোক, বাণিজ্য চলমান থাকুক এবং যুদ্ধ দ্রুত শেষ হোক। এই লক্ষ্যেই তারা কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ, বিশেষ দূত পাঠানো, সবকিছুই যুদ্ধবিরতির জন্য চাপ তৈরির অংশ। কিন্তু বাস্তবতা হলো এই কূটনৈতিক প্রভাব খুব সীমিত। চীন ইরানকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছে না, আবার উপসাগরীয় দেশগুলোকেও সন্তুষ্ট রাখতে হচ্ছে। ফলে তারা এক ধরনের অস্বস্তিকর ভারসাম্যের মধ্যে রয়েছে। এই যুদ্ধ চীনের জন্য একদিকে সুযোগ, অন্যদিকে বড় ঝুঁকি। সুযোগ হলো যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়ে নিজেদের শক্তি ও প্রভাব ক্ষয় করছে, যা চীনের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। কিন্তু ঝুঁকিও কম নয়। তেলের দাম বাড়ছে, সরবরাহের সমস্যা হচ্ছে, আর এর প্রভাব সরাসরি পড়ছে চীনের অর্থনীতিতে। বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হওয়ায় চীনের রপ্তানিও হুমকির মুখে পড়তে পারে। ইউরোপ সহ বিভিন্ন বড় বাজার ক্ষতিগ্রস্ত হলে চীনের পণ্য বিক্রি কমে যাবে, যা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় ধাক্কা হবে। সব মিলিয়ে ইরানের জন্য চীন এখনো সরাসরি যোদ্ধা নয়, বরং নীরব কৌশলবিদ। তারা ইরানকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না, আবার খোলাখুলি পাশে দাঁড়াচ্ছেও না। নিজেদের স্বার্থ রক্ষা করেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি যুদ্ধ আরো বিস্তৃত হয় তখন কি চীন তাদের অবস্থান বদলাবে, নাকি শেষ পর্যন্ত তারা কেবল দূর থেকে খেলা দেখেই যাবে? আপাতত উত্তর স্পষ্ট নয়, তবে এটা নিশ্চিত চীন প্রতিটি পদক্ষেপ নিচ্ছে ঠান্ডা মাথায়, হিসেব কষে, নিজেদের লাভ ক্ষতি বিচার করে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই এক বিস্ফোরক তথ্য ফাঁস করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। জানা গেছে, যুদ্ধের ময়দানে মার্কিন বাহিনীর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস এখন চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কঠোর নজরদারিতে রয়েছে। চীন সরকার প্রকাশ্যে শান্তি আলোচনা আর যুদ্ধবিরতির কথা বললেও তাদের বেসরকারি কোম্পানিগুলো গোপনে যুক্তরাষ্ট্রের সামরিক গোপনীয়তাকে নিলামে তুলেছে। ওপেন সোর্স ডেটা যখন মারণাস্ত্র। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের একদল বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এক অভাবনীয় নজরদারি জাল বুনেছে। তারা কেবল স্যাটেলাইট ছবি নয়, বরং ইন্টারনেটে থাকা উন্মুক্ত তথ্য বা ওপেন সোর্স ডেটা, যেমন ফ্লাইট ট্র্যাকার এবং জাহাজের গতিবিধি সংক্রান্ত তথ্য একত্রিত করছে। এরপর অত্যন্ত শক্তিশালী এআই অ্যালগোরিদমের মাধ্যমে সেগুলো বিশ্লেষণ করে বের করে আনছে মার্কিন বাহিনীর অতি গোপন সব অবস্থান। 5 সপ্তাহ আগে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকে এই নজরদারির গতি বহুগুণ বেড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমানবাহী রণতরী কোথায় অবস্থান করছে, সৌদি আরব বা কাতারের গোপন ঘাঁটিতে কয়টি যুদ্ধবিমান মোতায়েন আছে, তার খুঁটিনাটি তথ্য এখন চীনা কোম্পানিগুলোর হাতের মুঠোয়। নজরদারির লক্ষ্যবস্তু রণতরী থেকে স্টেলথ বোমারু বিমান। চীনা কোম্পানি মিজার ভিশন এবং জিং আন টেকনোলজি দাবি করেছে তাদের প্রযুক্তি মার্কিন বাহিনীর অদৃশ্য মুভমেন্টও শনাক্ত করতে সক্ষম। B2A স্পিরিট স্টেলথ বোমারু বিমান, যে বিমানকে রাডারে ধরা প্রায় অসম্ভব বলা হয়, সেটির অবস্থানও শনাক্ত করার দাবি করছে তারা। জ্বালানি বিশ্লেষণ। মার্কিন রণতরীগুলো কখন এবং কতটুকু জ্বালানি নিচ্ছে তা বিশ্লেষণ করে তারা বলে দিচ্ছে জাহাজটি পরবর্তী কোন দিকে যাত্রা করবে। রিয়েল টাইম ট্র্যাকিং। পশ্চিমা ও চীনা তথ্যের সংমিশ্রণে তারা যুদ্ধক্ষেত্রে মার্কিন সামরিক কার্যক্রমের লাইভ আপডেট দিচ্ছে। চীনের সিভিল মিলিটারি ইন্টিগ্রেশন কৌশল। ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ পড়ার মূল কারণ হলো চীনের এই চতুর কৌশল। একে বলা হচ্ছে সিভিল মিলিটারি ইন্টিগ্রেশন, অর্থাৎ প্রযুক্তি উদ্ভাবন করছে বেসরকারি কোম্পানি, কিন্তু তার সুফল ভোগ করছে দেশটির সামরিক বাহিনী। এর ফলে চীন সরকার সরাসরি যুদ্ধে না জড়িয়েও মার্কিন সামরিক শক্তির দুর্বলতাগুলো মেপে নিতে পারছে। প্রয়োজনের সময় দায় এড়ানোর মোক্ষম অস্ত্র এটি। তারা বলতে পারবে এটি বেসরকারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক কাজ, সরকারের নয়। ওয়াশিংটনে উদ্বেগের দাবানল। এই প্রতিবেদন প্রকাশের পর মার্কিন কংগ্রেসে রীতিমতো হুলস্থুল পড়ে গেছে। কংগ্রেসের চীন বিষয়ক কমিটি কড়া বিবৃতিতে জানিয়েছে, চায়না কমিউনিস্ট পার্টি সিসিপি সংশ্লিষ্ট কোম্পানিগুলো এআই কে এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধক্ষেত্রে নজরদারির অস্ত্রে পরিণত করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেছেন যে ইরানকে কিছু পক্ষ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। যদিও সিআইএ এর সাবেক কর্মকর্তা ড্যানিশ ওয়াইল্ডার মনে করেন চীনা কোম্পানিগুলো হয়তো তাদের সক্ষমতা কিছুটা অতিরঞ্জিত করে দেখাচ্ছে, তবে ঝুঁকির বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই সরঞ্জামগুলো আরও নিখুঁত হয়ে ওঠে, তবে ভবিষ্যতে কোনো বড় সংঘাতের সময় যুক্তরাষ্ট্র তাদের সেনা মোতায়েন বা কৌশলগত অবস্থান গোপনে রাখতে পারবে না। রাশিয়া কি ইরানের পাশে যুদ্ধে? ইরান কি সত্যি একা লড়ছে, নাকি পর্দার আড়ালে আছে রাশিয়ার শক্ত হাত?
28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে এই সংঘাতের শুরু। সে হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার। এরপর থেকে ইরানের উপর অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের জন্য সমর্থন পেতে মধ্যপ্রাচ্য ও ইউরোপের নেতাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। কিন্তু যুদ্ধের ময়দানে ইরানকে অনেকটা একা লড়তে দেখা যাচ্ছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, ইরানের দীর্ঘদিনের মিত্র রাশিয়া কি সরাসরি কোনো সামরিক সহায়তা দিচ্ছে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, বরং এটি একটি দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব। আরাকচি বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সামরিক সহযোগিতা নতুন কিছু নয়, এটি কোনো গোপন বিষয় নয়। অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু শনাক্ত করতে রাশিয়া ইরানকে সাহায্য করছে কিনা এই প্রশ্নে তিনি সরাসরি কিছু বলেননি। তিনি জানান, এ ধরনের নির্দিষ্ট সামরিক তথ্য তার কাছে নেই। তবে রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক খুবই শক্তিশালী এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে। কিন্তু ঠিক তখনই সামনে আসে আরেকটি বিস্ফোরক তথ্য। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে, রাশিয়া নাকি ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে কোথায় মার্কিন যুদ্ধজাহাজ রয়েছে, কোথায় তাদের বিমান ঘাঁটি, কোথায় সামরিক স্থাপনা, এসব তথ্য রাশিয়া ইরানকে সরবরাহ করছে। এই তথ্যের ভিত্তিতেই ইরান যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন 3 জন মার্কিন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানান, যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়া ইরানকে মার্কিন সামরিক অবস্থান সম্পর্কে নিয়মিত তথ্য দিচ্ছে। একজন কর্মকর্তা বলেন, ইরানকে সম্ভবত বেশ ব্যাপকভাবেই তথ্য দেওয়া হচ্ছে। এই অভিযোগ নিয়ে রাশিয়ার কাছে জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে মস্কো ইতিমধ্যে এই সংঘাতকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে আখ্যা দিয়েছে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুদ্ধ শুরুর কিছুদিনের মধ্যেই ইরান নিজস্বভাবে মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার সক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে রাশিয়ার গোয়েন্দা সহায়তা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই সহায়তার ফলই নাকি দেখা গেছে সাম্প্রতিক হামলাগুলোতে। কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে ইরানি ড্রোন হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। শুধু কুয়েত নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রুশ সামরিক বিশেষজ্ঞ দারা মাসিস্ট বলেছেন, ইরানের হামলাগুলো অত্যন্ত নিখুঁত। তার মতে, ইরান বিশেষভাবে আর্লি ওয়ার্নিং রাডার, কমান্ড সেন্টার ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে লক্ষ্য করে আঘাত করছে। তিনি বলেন, ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট প্রায় নেই বললেই চলে। এ কারণে রাশিয়ার উন্নত মহাকাশ প্রযুক্তি তাদের জন্য খুবই মূল্যবান হতে পারে। হার্ভার্ড কেনেডি স্কুলের বেলফার সেন্টারের গবেষক নিকোল ব্রাজেউস্কি বলেন, এবারের হামলাগুলো আগের তুলনায় অনেক বেশি উন্নত। জার্মানির অভিযোগ, ইরানকে হামলার লক্ষ্য ঠিক করতে সাহায্য করছে রাশিয়া। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল বলেছেন, ইরানকে কোথায় হামলা চালাতে হবে সেই লক্ষ্যবস্তু চিহ্নিত করতে রাশিয়া সহায়তা দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ার হামলা থেকে বিশ্বের দৃষ্টি সরানোর জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ব্যবহার করতে চাইছেন। ফ্রান্সে G7 বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভাডিপুল জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছেন এবং সেখানে জার্মানির অবস্থান তুলে ধরেছেন। তিনি আরও বলেন, বর্তমান উত্তেজনা শেষ হলে হরমুজ প্রণালীতে জার্মানি ভূমিকা রাখতে চায়। ভাডিপুল বলেন, পুতিন নির্মমভাবে আশা করছেন যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ইউক্রেনে তার অপরাধ থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেবে। এই পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, এই দুটি সংঘাত একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। রাশিয়া স্পষ্টভাবেই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য দিয়ে ইরানকে সাহায্য করছে। ওদিকে মার্কিন কেন্দ্রীয় তথ্য সংস্থা FBI এর পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইলে ঢুকেছে হ্যাকাররা। এই হ্যাকারেরা ইরানের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছে। হ্যাকারেরা প্রকাশ্যে দাবি করেছে তারা ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্সে ঢুকেছে। এর প্রমাণ হিসেবে হ্যাকারেরা ক্যাশ প্যাটেল ও তার জীবন বৃত্তান্তের ছবিও প্রকাশ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে মার্কিন সামরিক ঘাঁটির কাছাকাছি থাকা জায়গাগুলো দ্রুত খালি করার আহ্বান জানিয়েছে। IRGC বলেছে, মার্কিন সেনাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের উপর হামলা চালানো তাদের পবিত্র দায়িত্ব। এক বিবৃতিতে IRGCর জনসংযোগ শাখা জানায়, আমরা আপনাদের জোর দিয়ে পরামর্শ দিচ্ছি, যেখানে মার্কিন বাহিনী মোতায়েন আছে সেই সব এলাকা আপনারা দ্রুত ছেড়ে যান, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়।
এদিকে লেবাননে লড়াইয়ে ইসরায়েলের 2 সেনা গুরুতর আহত হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর 2 সদস্য গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকায় সংঘর্ষের সময় একজন কর্মকর্তা ও একজন সৈনিক গুরুতরভাবে আহত হন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েল 2 মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এই হামলা চালানো হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে। অন্যদিকে হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় 261 জন আহত হয়েছেন। এই হামলাগুলো চালিয়েছে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তাদের মতে, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 5492 জন আহত হয়েছেন। এর মধ্যে এখনও 116 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর শুধু 24 ঘন্টায় ইরান ও হিজবুল্লাহর হামলায় 261 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। আমরা যখনই ইরান আমেরিকা যুদ্ধের কথা বলি, আমরা শুধু তেহরান আর ওয়াশিংটনকে দেখি, কিন্তু পর্দার আড়ালে আসল খেলাটা খেলছে অন্য কেউ। সেই দেশটি হলো চীন। বলা হচ্ছে সম্ভাব্য যুদ্ধটা হয়তো ইরানের সাথে, কিন্তু পরোক্ষভাবে আমেরিকা আসলে লড়ছে বেইজিং এর প্রযুক্তির সাথে। চীন ইরানকে এমন কিছু দিয়েছে যা আমেরিকার সবথেকে দামি যুদ্ধ বিমানের জন্য জমদূত হয়ে দাঁড়াতে পারে। স্টেলথ বিমানের জব YLC-8B রাডার। আমেরিকার অহংকার হলো তাদের F-35 এবং B-2 স্পিরিট বোম্বার। এই বিমানগুলোকে বলা হয় স্টেলথ, অর্থাৎ এগুলো রাডারে ধরা পড়ে না। কিন্তু চীন ইরানকে দিয়েছে YLC-8B নামক এক অত্যাধুনিক অ্যান্টি স্টেলথ রাডার। এই রাডারটির ক্ষমতা কতটা? 700 কিলোমিটার রেঞ্জ। এটি প্রায় 700 কিলোমিটার দূর থেকেই শত্রু বিমানের অবস্থান বলে দিতে পারে। লো ফ্রিকোয়েন্সি নজরদারি। এটি এমন এক প্রযুক্তিতে চলে যা আমেরিকার 5ম প্রজন্মের ফাইটার জেটকেও অনায়াসেই ট্র্যাক করতে পারে। ডেটা শেয়ারিং। বিমান শনাক্ত করার সাথে সাথে এটি ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেমন বাভার 373 বা S-300-কে সিগন্যাল পাঠিয়ে দেয়, যাতে সেগুলো মুহূর্তের মধ্যে মিসাইল ছুটতে পারে। সহজ কথায়, আমেরিকা যদি ভাবে তারা লুকিয়ে হামলা করবে, তবে চীনের এই রাডার ইরানের জন্য আর্লি ওয়ার্নিং বা আগাম সতর্কবার্তা হিসেবে কাজ করবে। কেন চীন ইরানকে এত সাহায্য করছে? এখানে একটা বড় জিওপলিটিক্যাল চাল আছে। 2021 সালে চীন এবং ইরান একটি 25 বছরের কৌশলগত চুক্তি সই করেছিল। এই চুক্তির মূল কথা হলো, চীন ইরান থেকে কম দামে তেল পাবে, আর বিনিময়ে ইরান পাবে চীনের হাইটেক সামরিক প্রযুক্তি। বিশেষ করে 2025 সালের সেই ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের পর চীন বুঝতে পেরেছে যে ইরানকে শক্তিশালী রাখা মানেই আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রাখা। আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে ফেঁসে যায়, তবে তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে চীনের জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে। একেই বলে এক ঢিলে 2 পাখি মারা। আমেরিকার দুশ্চিন্তা, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। চীন কিন্তু সরাসরি যুদ্ধে নামছে না। তারা ইরানকে অস্ত্র দিচ্ছে এমনভাবে যাতে সরাসরি আমেরিকার সাথে তাদের সংঘাত না বাঁধে। কিন্তু এই প্রযুক্তির কারণে আমেরিকার অপারেশনাল খরচ এবং ঝুঁকি দুটোই কয়েকগুণ বেড়ে গেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই রাডার সিস্টেম পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে। আগে আমেরিকা আকাশসীমায় একচ্ছত্র আধিপত্য করত, কিন্তু এখন তাদের প্রতিটি পদক্ষেপ বেইজিং এর রাডারের তলায়। ভাবুন একবার, কোটি কোটি ডলারের F-35 যদি সাধারণ এক চীনা রাডারের কারণে ধ্বংস হয়ে যায়, তবে আমেরিকার বিশ্বজোড়া সম্মানের কি হবে? ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবছেন তিনি ইরানকে একাই সামলে নেবেন, কিন্তু চীনের এই অদৃশ্য হাত যদি ইরানের পেছনে থাকে, তবে এই যুদ্ধ আমেরিকার জন্য ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। কল্পনা করুন, মাঝ সমুদ্রে ভাসছে আমেরিকার এক বিশাল রণতরী, অত্যাধুনিক রাডার, মিসাইল ডিফেন্স সিস্টেম, সবকিছু দিয়ে ঘেরা এক ভাসমান দুর্গ। কিন্তু হঠাৎ রাডারে ধরা পড়ল এমন কিছু যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ধেয়ে আসছে। চোখের পলক ফেলার আগে সেই দুর্গ চুরমার। মধ্যপ্রাচ্যের সেই গেম চেঞ্জার চুক্তি নিয়ে, যা আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। খবর আসছে, ইরান চীনের কাছ থেকে কিনতে যাচ্ছে তাদের সব থেকে ভয়ঙ্কর অস্ত্র, সুপারসনিক CM-302 মিসাইল। কেন এই চুক্তি এত গুরুত্বপূর্ণ?
আপনারা হয়তো ভাবছেন ইরান তো আগে থেকেই মিসাইল বানায়, তাহলে চীনের থেকে কেন কিনছে? এর উত্তর হলো সুপারসনিক স্পিড। এই মিসাইলগুলো শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত চলে এবং সমুদ্রের খুব নিচু দিয়ে উড়ে যায়। ফলে বড় বড় জাহাজের ডিফেন্স সিস্টেম একে শনাক্ত করার আগেই এটি আঘাত হানে। প্রায় 290 কিলোমিটার দূর থেকে এটি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই মিসাইল যদি ইরানের হাতে আসে তবে পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে। চুক্তির নেপথ্যে কি ঘটছে? রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এই চুক্তির আলোচনা চলছিল প্রায় 2 বছর ধরে, কিন্তু আসল মোড় ঘোরে গত বছরের জুন মাসে। ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সেই রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরান বুঝতে পারে তাদের আরও উন্নত প্রযুক্তির প্রয়োজন। সূত্রের খবর, গত গ্রীষ্মে ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী মাসউদ ওয়াইও স্বয়ং বেইজিং সফর করেছেন। অর্থাৎ চুক্তিটি এখন একদম শেষ পর্যায়ে। ইরান বলছে, মিত্রদের সঙ্গে আমাদের প্রতিরক্ষা চুক্তি আছে আর এটাই তা কাজে লাগানোর সঠিক সময়। আমেরিকার প্রতিক্রিয়া ও ট্রাম্প ফ্যাক্টর। এদিকে ওয়াশিংটনে কিন্তু বেশ উত্তেজনা। হোয়াইট হাউস সরাসরি কিছু না বললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর আগের মতোই করা। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, হয় ইরানকে নতুন কোনো চুক্তিতে আসতে হবে, না হলে আগের চেয়েও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। এখানে একটি আইনি জটিলতাও আছে। 2015 সালের পরমাণু চুক্তির পর ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গিয়েছিল, কিন্তু গত সেপ্টেম্বর থেকে আমেরিকা আবারও সেই নিষেধাজ্ঞা পুনর্বহাল করার দাবি তুলেছে। এই পরিস্থিতিতে চীন যদি সত্যিই ইরানকে এই উন্নত মিসাইল সরবরাহ করে তবে তা হবে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক বিশাল চ্যালেঞ্জ। চীন কেন ইরানকে সাহায্য করছে? প্রশ্ন ওঠা স্বাভাবিক। চীন কেন এই ঝামেলায় জড়াতে চাইছে? তেল। ইরান চীনের অন্যতম বড় তেল সরবরাহকারী। কৌশলগত অবস্থান। আমেরিকাকে চাপে রাখতে ইরানের মতো এক শক্তিশালী মিত্র চীনের খুব প্রয়োজন। ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তা ড্যানি সিট্রিনোয়েক্স বলেছেন, ইরান যদি এই সুপারসনিক সক্ষমতা পেয়ে যায় তবে পুরো যুদ্ধের সমীকরণ বদলে যাবে। এটি প্রতিহত করা প্রায় অসম্ভব বললেই চলে। একদিকে ট্রাম্পের কড়া হুঙ্কার, অন্যদিকে চীন ইরানের এই মহাচুক্তি। ইরান যদি এই মিসাইল হাতে পায় তবে আমেরিকা কি সত্যি হামলা করার সাহস দেখাবে, নাকি ড্রাগন আর পারস্যের এই বন্ধুত্ব নতুন কোনো বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস থেকে আসছে সরাসরি যুদ্ধের হুমকি। অন্যদিকে ইরান আর রাশিয়া মিলে তৈরি করছে এক শক্তিশালী প্রতিরক্ষা দেওয়া। পরিস্থিতি এখন এমন পর্যায়ে যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে আগুনের শিখা জ্বলে উঠতে পারে। কেন ট্রাম্প হঠাৎ এত আক্রমণাত্মক হয়ে উঠলেন এবং ইরান রাশিয়ার এই গোপন আঁতাত কেন যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিয়েছে? ট্রাম্পের আলটিমেটাম, হয় চুক্তি করো নয়তো ধ্বংস। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইরানের নেতাদের সামনে এখন একটাই পথ, একটি ফেয়ার ডিল বা চুক্তিতে সই করা। ট্রাম্পের দাবি, গত কয়েক মাসে ইরানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং 837 জনকে ক্রেনে ঝুলিয়ে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। ট্রাম্পের ভাষায়, আমি বলে দিয়েছি, একজনকে ফাঁসি দিলেও আমি সাথে সাথে ইরানে বোমা মারব। ট্রাম্প এখানে লিমিটেড মিলিটারি স্ট্রাইক বা সীমিত সামরিক হামলার কথা ভাবছেন, অর্থাৎ পুরো যুদ্ধ নয়, বরং ইরানের নির্দিষ্ট কিছু সামরিক বা সরকারি স্থাপনায় নিখুঁত হামলা চালিয়ে তাদের আলোচনার টেবিলে বাধ্য করা। ইরান রাশিয়া টেলিফোনে যুদ্ধের ছক। ঠিক যখন ট্রাম্প হুমকি দিচ্ছেন তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফোন করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভকে। এটা কি কেবল সৌজন্যমূলক আলাপ? একদমই না। ইরানের দাবি, তারা একটি ন্যায়সঙ্গত চুক্তি চায় যা তাদের পারমাণবিক অধিকার রক্ষা করবে। রাশিয়ার সমর্থন। ল্যাভরভ সরাসরি বলেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করা হবে একটি মারাত্মক অপরাধ। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, রাশিয়া আর ইরান এখন কেবল রাজনৈতিক বন্ধু নয়, তারা সামরিকভাবেও একজোট। একদিকে সমুদ্রে জয়েন্ট নেভাল ড্রিল বা নৌমহড়া চলছে, অন্যদিকে রাজনৈতিক টেবিলে তারা আমেরিকার বিরুদ্ধে এক কাট্টা। ঘনিয়ে আসছে কি যুদ্ধের মেঘ? আমেরিকার বিশাল রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন ভূমধ্যসাগরে অবস্থান করছে। এটি আমেরিকার সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কনও এই অঞ্চলে পৌঁছেছে। অন্যদিকে ইরানও কিন্তু বসে নেই। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, গত বছর ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ইমাম আলী মিসাইল বেস আবার মেরামত করা হচ্ছে। মাটির নিচে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করার সাইলো বা সুড়ঙ্গগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। অর্থাৎ ইরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে টেবিলে বসছে।
একটা বড় পাওয়ার গেম চলছে। ওমানের মধ্যস্থতায় জেনেভায় আলোচনা চললেও দুই পক্ষই একে অপরকে বিশ্বাস করতে পারছে না। ট্রাম্প চাইছেন নিজের ইমেজে একটি বড় জয়, একটি নতুন পরমাণু চুক্তি। ইরান চাইছে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি, কিন্তু নিজের সামরিক শক্তি না কমিয়ে। রাশিয়া চাইছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প যদি সবুজ সংকেত দেন, তবে আগামী কয়েকদিনের মধ্যে ইরানের ওপর হামলা হতে পারে। তবে এই হামলা কি কেবল ইরানকে চুক্তিতে বাধ্য করবে, নাকি এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের জন্ম দেবে? জেনেভার আকাশে কূটনীতির নরম আলো। কথার টেবিলে বসেছিল তিন শক্তি, যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়া। লক্ষ্য ইরান সংকটের সুরাহা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের রক্তাক্ত অধ্যায়ের ইতি। কিন্তু ইতিহাস কি কখনো এত সহজে বাঁক নেয়? আলোচনা শেষ হতেই অন্য এক মঞ্চে শুরু হলো শক্তির মহড়া। ওমান সাগরের নীল জলে গর্জে উঠছে যৌথ নৌ অভিযান। তেহরান ও মস্কো একসঙ্গে নামছে সমুদ্রের দাবার ছকে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই মহড়া। ইরানের সংবাদ মাধ্যমের ঘোষণা, কূটনীতির পরপরই কামানের শব্দ। এর আগে হরমুজ প্রণালীতে শক্তি দেখিয়েছে ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড কোর। সেটি ছিল স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরে মার্কিন উপস্থিতি চ্যালেঞ্জহীন নয়। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসৌদুলু জানালেন, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে যৌথ মহড়া হবে। কেন এই মহড়া? তেহরান ও মস্কোর ভাষ্য, সমুদ্র নিরাপত্তা জোরদার, নৌবাহিনীর সমন্বয় বৃদ্ধি। কিন্তু প্রশ্ন জাগে, এ কি কেবল নিরাপত্তা, নাকি এটি এক নীরব কূটনৈতিক জবাব? মহড়ার সময় নিরাপত্তার কারণে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এই সরু জলপথ দিয়ে পৃথিবীর বিপুল জ্বালানি পরিবহন হয়। বিশ্ববাজারের শিরায় রক্ত সঞ্চালনের মতোই এই পথ। একে বন্ধ করা মানে বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন থমকে দেয়া। জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় মধ্যস্থতা করেছে ওমান। প্রথম দফা হয়েছিল মাস্কাটে। পরমাণু ইস্যু বহুদিনের। গত বছর জুনে ইরান ইসরায়েল সংঘাতে সেই আলোচনা থেমে যায়। তখন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ক্ষত শুকোয়নি এখনো। আর ঠিক এই সময়েই তেহরানের মসনদ থেকে উচ্চারিত হলো বজ্রনীনাদ। আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিলেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরীগুলো সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হতে পারে। তিনি বললেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী এমন এক চপেটাঘাত খেতে পারে যেখান থেকে আর সেরে ওঠা যাবে না। এই বক্তব্য এসেছে এমন সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছেন। সম্প্রতি উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে মোতায়েন করেছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং কয়েকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। সমুদ্রের বুকে যেন ভাসমান দুর্গ। এই দৃশ্য যেন দুই স্রোতের সংঘর্ষ। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে যুদ্ধজাহাজের ছায়া। একদিকে কূটনীতির হাসি, অন্যদিকে মহড়ার গর্জন। এই ঘটনা প্রবাহ কেবল সামরিক নয়, শক্তির মনস্তাত্ত্বিক খেলা। জেনেভার আলোচনার পরপরই যৌথ মহড়া শুরু করা মানে বিশ্বকে বার্তা দেয়া, আমরা কথা বলি কিন্তু প্রস্তুতিও রাখি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা চাপে, ইরান নিষেধাজ্ঞা আর হুমকির বৃত্তে। দুই দেশের এই সমুদ্র সংলাপ আসলে ভূ রাজনীতির নতুন সমীকরণ। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানির ধমনী, ওমান সাগর কৌশলগত সোপান, পারস্য উপসাগর শক্তির প্রদর্শন ক্ষেত্র। এই তিন জলের মিলন বিন্দুতে দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই, জেনেভার আলোচনার কালি শুকানোর আগে কেন এই গর্জন? মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক ধরনের অদৃশ্য চাপা শব্দ। বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে উত্তাপ বাড়ছে। ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্র একাধিক বিমানবাহী রণতরী পাঠিয়েছে ওই অঞ্চলে। বিশাল দানবের মতো সমুদ্রে ভাসছে USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড। দূর থেকে দেখলে মনে হবে ভাসমান একটি শহর, 4টি ফুটবল মাঠের সমান লম্বা। উপর দিয়ে যুদ্ধ বিমান ওঠানামা করছে, নিচে হাজারো নাবিকের ব্যস্ততা। এই দৃশ্য অনেকের কাছে শক্তির প্রতীক, কিন্তু শক্তিরও ভয় আছে। বিশ্লেষকেরা বলছেন, এই উত্তেজনার আড়ালে আরো বড় একটি সমীকরণ তৈরি হচ্ছে, সেটি চীনকে ঘিরে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা, ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনকে চীন একটি লাইভ ল্যাবরেটরি হিসেবে দেখছে। মানে নিজেরা সরাসরি যুদ্ধে না জড়িয়ে অন্যের যুদ্ধের প্রস্তুতি দেখে শিখছে।
চীনের হাতে আছে DF-26 ধরনের ক্ষেপণাস্ত্র, যাকে অনেকে ক্যারিয়ার কিলার বলে। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করতে পারে বলে দাবি করা হয়। আধুনিক মিসাইল প্রযুক্তির যুগে তাই বিমানবাহী রণতরী আর অজেয় নেই, এই কথাই এখন শোনা যাচ্ছে। পেন্টাগনের সাম্প্রতিক কিছু বক্তব্যে উদ্বেগের ইঙ্গিত মিলেছে। বিশেষ করে চীনের উপকূল ঘেঁষে যুদ্ধে জড়ালেই যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে এমন আশঙ্কা স্বীকার করা হয়েছে। প্রযুক্তি, মিসাইল নেটওয়ার্ক, নজরদারি সব মিলিয়ে চীন এখন ভিন্ন এক বাস্তবতা। পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, ইরানের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থাকে লক্ষ্য নির্ধারণে সহায়তা করছে চীন, অর্থাৎ সমুদ্রে ভাসমান মার্কিন রণতরীগুলোর অবস্থান নির্ভুলভাবে ধরতে সহায়তা দেওয়া হচ্ছে। যদি তা সত্যি হয়, তাহলে ব্যাপারটা শুধু ইরান যুক্তরাষ্ট্র বিরোধ নয়, এর ভেতরে আরও বড় খেলা আছে। চীন বহু বছর ধরে একটি কৌশল তৈরি করেছে, যাকে অনেকে A2 বা AD বা অ্যান্টি অ্যাক্সেস কৌশল বলে। এর উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোনো অঞ্চল, যেমন তাইওয়ান বা দক্ষিণ চীন সাগর, সেখানে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান শক্তিকে ঢুকতে না দেয়া অথবা ঢুকলেও কার্যকর হতে না দেয়া। এই কৌশলের মধ্যে আছে ইলেকট্রনিক যুদ্ধ, সাইবার আক্রমণ, স্যাটেলাইট নজরদারি, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করা, সরাসরি মিসাইল হামলা তো আছে, অর্থাৎ শুধু আঘাত নয়, প্রতিপক্ষের চোখ কান বন্ধ করে দেয়া, এটাও পরিকল্পনার অংশ। ভাবুন, সমুদ্রে বিশাল এক রণতরী ভাসছে, কিন্তু হঠাৎ তার রাডার বিভ্রান্ত, যোগাযোগ লাইন দুর্বল, আকাশে শত্রু কোথায় তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে শক্তিশালী জাহাজও অসহায় হয়ে পড়তে পারে। বিশ্লেষকেরা মনে করছেন, ইরানকে ঘিরে বর্তমান উত্তেজনা চীনের জন্য এক ধরনের পরীক্ষাগার হয়ে উঠেছে। নিজেরা ঝুঁকি না নিয়েই তারা মার্কিন বাহিনীর চলাফেরা, প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিক্রিয়ার ধরন সব পর্যবেক্ষণ করতে পারছে। ভবিষ্যতে যদি তাইওয়ানকে কেন্দ্র করে সংঘাত শুরু হয়, তখন এই অভিজ্ঞতা কাজে লাগতে পারে। পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা, চীন হয়তো এখন থেকেই হিসাব কষছে কিভাবে স্যাটেলাইট, মিসাইল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সমন্বয়ে মার্কিন রণতরীর প্রতিরক্ষা দুর্বল করা যায়। একটা বড় ঝড় আসার আগে বাতাস থমথমে হয়ে থাকে, চারদিকে অদ্ভুত নীরবতা। মানুষ বুঝতে পারে কিছু একটা ঘটতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সমুদ্রেও এখন তেমন নীরব উত্তেজনা। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্র, অন্যদিকে দূরে দাঁড়িয়ে চীন, নীরব হিসেবে পর্যবেক্ষক। যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি শুধুই শক্তি প্রদর্শন? নতুন স্যাটেলাইট ছবিগুলো সেই প্রশ্নকেই আবার সামনে এনেছে। চীনা বাণিজ্যিক স্যাটেলাইট ছবি দেখিয়েছে, কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর KC-135 আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের উপস্থিতি বেড়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের ওয়েবসাইট দাবি করেছে, 15 জুন থেকে যুক্তরাষ্ট্র আটলান্টিক পেরিয়ে ব্যাপক হারে KC-135 ও KC-46 ট্যাঙ্কার মোতায়েন করেছে। তাদের মতে, আল উদেদ ঘাঁটিতে ট্যাঙ্কারের সংখ্যা বাড়া আসলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আকাশে জ্বালানি সরবরাহ সক্ষমতার বড় পুনর্বিন্যাসের অংশ। প্রতিবেদন বলছে, নতুন KC-46 কর্মসূচিতে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র এখনও পুরনো KC-135 ট্যাঙ্কারের উপরই বেশি নির্ভর করছে। KC-46-এ রিমোট ভিশন সিস্টেমের ত্রুটি, রিফুয়েলিং বুমের সমস্যা এবং জ্বালানি লিকের ইতিহাস রয়েছে। এসব কারণে অতীতে ক্রয় প্রক্রিয়া স্থগিত করতে হয়েছিল। এর মিশন সক্ষমতার হারও কম। ট্যাঙ্কার বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম আগে থেকেই মোতায়েন করেছে। কাতারের আল উদেদ এবং জর্ডানের মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটি এই প্রস্তুতির দুটি প্রধান কেন্দ্র। অন্যদিকে কিছু মিডিয়া রিপোর্ট বলছে, চীনা স্যাটেলাইট ছবি প্রকাশের উদ্দেশ্য হতে পারে ইরানকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলায় শক্তিশালী করা এবং পাল্টা আঘাতের প্রস্তুতিতে সহায়তা করা। চীনা স্যাটেলাইট ছবি আরও দেখিয়েছে, জর্ডানে মার্কিন সেনাবাহিনীর 3rd ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মুওয়াফাক আল সালতি ঘাঁটিতে এই টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম দেখা গেছে। ওয়াশিংটন যদি আবার ইরানের সঙ্গে সংঘাতে জড়ায়, তাহলে এই ঘাঁটি সামনের সারির প্রধান অপারেশন কেন্দ্র হতে পারে। একটি কৌশলগত বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, এই স্যাটেলাইট ছবি প্রকাশের সময়ে পারস্য উপসাগরের কাছে চীনা যুদ্ধজাহাজ মোতায়েনের অপ্রমাণিত খবরও সামনে আসে। প্রশ্ন উঠছে, চীন কি সম্ভাব্য হামলার তথ্য ইরানকে দিতে প্রস্তুত? প্রতিবেদন বলছে, জর্ডানে 3rd মোতায়েনের তথ্য ইরান নিজের নজরদারি থেকে পেয়েছে, নাকি চীন জানিয়েছে, নাকি বাণিজ্যিক স্যাটেলাইট ছবি থেকেই জেনেছে, তা পরিষ্কার নয়। তবে এই ছবি প্রকাশে ইঙ্গিত থাকতে পারে যে বেইজিং ওয়াশিংটন ও তার মিত্রদের বার্তা দিতে চাইছে তারা ইরানকে গোয়েন্দা সহায়তা দিতে পারে।
মিলিটারি ওয়াচ ম্যাগাজিন বলছে, কক্ষপথ ভিত্তিক নজরদারির উন্নতির ফলে এখন যুক্তরাষ্ট্রের সংবেদনশীল স্থল মোতায়েনও অনেকাংশে প্রকাশ্য দৃশ্যমান। যদিও কখনো কখনো স্যাটেলাইট জ্যামিং এর মতো চরম পদক্ষেপ নেওয়া হয়, তবুও বর্তমানে মার্কিন সেনাবাহিনীর কাছে মাত্র 8টি থার্ড ব্যাটারি এবং সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। ফলে জর্ডানে একটি ব্যাটারি পাঠানো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এদিকে খবর আছে, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি ওমান উপসাগর ও উত্তর ভারত উপসাগরে একটি টাইপ 055 গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে। এর সঙ্গে রয়েছে টাইপ 052D ডেস্ট্রয়ার এবং লিয়াওয়াং-1 নামের মহাকাশ ট্র্যাকিং ও নজরদারি জাহাজ। লিয়াওয়াং-1 সাধারণ জাহাজ নয়, এটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, স্যাটেলাইট কার্যক্রম ও নৌ চলাচল দীর্ঘ দূরত্বে পর্যবেক্ষণ করতে পারে। টাইপ 055কে বিশ্বের অন্যতম সক্ষম ডেস্ট্রয়ার ধরা হয়। এই সমন্বয় একটি শক্তিশালী গোয়েন্দা প্যাকেজ তৈরি করে। বিশ্লেষকরা বলছেন, যদি চীনা জাহাজগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নৌ চলাচলের রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে, সেই তথ্য ইরানের কাছে গেলে সম্ভাব্য হামলায় চমক কমে যাবে। ইরান আরও কার্যকর পাল্টা আঘাতের প্রস্তুতি নিতে পারবে। একটা সময় ছিল মার্কিন স্টেলথ যুদ্ধ বিমান মানেই ভয়, রাডারে ধরা পড়ে না, চুপচাপ ঢুকে পড়ে, হামলা করে বেরিয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ইরানের আকাশ কি আর আগের মতো সহজ টার্গেট? খবর অনুযায়ী চীন ইরানকে দিয়েছে একটি উন্নত অ্যান্টি স্টেলথ রাডার সিস্টেম, নাম YLC-8BL। এই রাডারকে অনেকেই বলছেন স্টেলথ বিমানের দুঃস্বপ্ন। প্রথমে একটি বিষয় পরিষ্কার করি, এই ধরনের তথ্যের অনেকটাই বিশ্লেষণ ও সামরিক সূত্রভিত্তিক। আনুষ্ঠানিকভাবে সবকিছু নিশ্চিত করা হয়নি, তবে প্রতিরক্ষা মহলে আলোচনা তুঙ্গে। এই রাডারের বিশেষত্ব কি? সাধারণভাবে স্টেলথ যুদ্ধ বিমান যেমন F-35, F-22 বা B-2 বোমারু ডিজাইন করা হয় উচ্চ ফ্রিকোয়েন্সির রাডার এড়িয়ে যাওয়ার জন্য। তাদের গায়ে বিশেষ প্রলেপ ও কোনাকুনি গঠন থাকে, যাতে রাডার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে না আসে। কিন্তু YLC-8B কাজ করে লো ফ্রিকোয়েন্সি বা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যে। এই দীর্ঘ তরঙ্গ স্টেলথ ডিজাইনের সীমাবদ্ধতাকে আঘাত করে, কারণ স্টেলথ প্রযুক্তি মূলত ছোট তরঙ্গের বিরুদ্ধে বেশি কার্যকর। দীর্ঘ তরঙ্গের ক্ষেত্রে বিমান পুরোপুরি অদৃশ্য থাকতে পারে না। বিশ্লেষকদের দাবি, এই রাডারে 550 থেকে 700 কিলোমিটার দূর থেকেও লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, শুধু বিমান নয়, ব্যালিস্টিক মিসাইলও। এখন আসল বিষয়টা হলো, শনাক্ত করার পর কি হবে? রাডারে কোনো লক্ষ্যবস্তু ধরা পড়লে সেই তথ্য সরাসরি যুক্ত হতে পারে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে, যেমন S-300, S-400 যদি মোতায়েন থাকে, অথবা ইরানের নিজস্ব বাভার 373 সিস্টেম। মানে শনাক্ত থেকে প্রতিরোধ সবই দ্রুত। গত জুনে 12 দিনের সংঘাতে ইসরায়েলি ও মার্কিন স্টেলথ বিমান ইরানের আকাশে যে সুবিধা পেয়েছিল, সেটি ভবিষ্যতে এত সহজ নাও হতে পারে, এমনটাই মনে করছেন কিছু বিশ্লেষক। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে। লো ফ্রিকোয়েন্সির রাডার সাধারণত টার্গেটের অবস্থান মোটামুটি শনাক্ত করতে পারে, কিন্তু খুব নিখুঁত টার্গেটিং এর জন্য উচ্চ ফ্রিকোয়েন্সি বা ফায়ার কন্ট্রোল রাডারের সহায়তা দরকার হয়। অর্থাৎ একা একটি রাডার পুরো যুদ্ধ বদলে দেবে, এমনটা বলা অতিরঞ্জন হতে পারে। তবুও কৌশলগত দিক থেকে এটি বড় বার্তা। চীন সরাসরি যুদ্ধ বিমান বা রণতরী পাঠায়নি, কিন্তু প্রযুক্তি দিয়েছে, এবং প্রযুক্তি আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় শক্তি। এর মাধ্যমে বেইজিং কি বার্তা দিতে চাইছে? প্রথমত, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের ভারসাম্যে সূক্ষ্ম পরিবর্তন আনা। তৃতীয়ত, দেখানো চীন শুধু অর্থনৈতিক শক্তি নয়, সামরিক প্রযুক্তিতেও বড় খেলোয়াড়। রাশিয়া আগেই ইরানকে বিভিন্ন প্রতিরক্ষা সহায়তা দিয়েছে। এখন চীনের এই পদক্ষেপ অনেকের কাছে কৌশলগত সমন্বয় হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে পেন্টাগন বা ইসরায়েল এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, কিন্তু সামরিক পরিকল্পনায় নিশ্চয়ই এই বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এতে কি সত্যিই মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধের সমীকরণ বদলে যাবে? সম্ভবত পুরোপুরি নয়, কারণ স্টেলথ প্রযুক্তিও থেমে নেই। নতুন প্রজন্মের ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন, সাইবার আক্রমণ সবই দ্রুত উন্নত হচ্ছে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, যুদ্ধ এখন আর শুধু বিমান বনাম বিমান নয়, এটা প্রযুক্তি বনাম প্রযুক্তি, রাডার বনাম স্টেলথ, সেন্সর বনাম জ্যামার, ডিটেকশন বনাম বিভ্রান্তি। ইরানের আকাশ হয়তো এখন আগের চেয়ে বেশি সুরক্ষিত, কিন্তু তার মানে এই নয় যে সেটি পুরোপুরি অজেয়। শেষ পর্যন্ত আধুনিক যুদ্ধের সমীকরণ বদলায় ধীরে ধীরে। একটি প্রযুক্তি আসে, আরেকটি তার মোকাবিলায় তৈরি হয়।